আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আশা করি আপনারা সবাই মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। আমি পূর্বের ক্লাসে আপনাদেরকে বলছি, আপনারা যারা বেসিক ইংলিশ গ্রামারে অনেক দুর্বল, আপনি যে বই পড়েন না কেন, যে টিচারের কাছেই পড়েন না কেন, আপনি যদি বেসিক স্ট্রং না হন তাহলে ইংরেজি বিষয়ের কোনো টপিকসই আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। আপনার কাছে ওই বিষয়টা অনেক দুর্বোধ্য মনে হবে, আপনার কাছে মনে হবে ইংরেজিটা অনেক কঠিন। তো এই জন্য আমি আপনাদের জন্য একদম ফ্রিতে এই কোর্সটি চালু করছি। আপনারা এই কোর্সটি আমার ইউটিউব চ্যানেল অ্যাডভান্স ফর লার্নিংয়ে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আমরা আজকের আলোচনায় চলে যাচ্ছি। তো প্রথম ক্লাসে আমি আলোচনা করছিলাম আপনাদেরকে আলফাবেট নিয়ে এবং লেটার নিয়ে, এবং আলফাবেটগুলোর যে উচ্চারণ, আমরা কিছু কিছু উচ্চারণ ভুল জানতাম, সেই উচ্চারণগুলো আমি একটু আপনাদেরকে করে শুনিয়েছিলাম। তো আজকে আমরা সেই লেটার থেকেই শুরু করব। লেটার আমরা জানি, গত ক্লাসে আমরা লেটার মানে কি, লেটার মানে হচ্ছে অক্ষর, যেমন এ বি সি ডি, এই যে বর্ণগুলো আছে এই বর্ণ। তো এই লেটার, এই যে লেটার, এই লেটারের কয়েকটি মিলে আবার তৈরি হয় ওয়ার্ড। কি তৈরি হয়? ওয়ার্ড তৈরি হয়। কি বলছি যে কয়েকটি লেটারের সমষ্টি মিলে কি তৈরি হয়? তৈরি হয় হচ্ছে ওয়ার্ড তৈরি হয়। সেটা কি? পেন লিখলাম, পেন্সিল, তারপর আমি যদি লিখি ডগ, তারপরে লিখলাম ব্যাগ, ঠিক আছে, টিচি। তো আমি এখানে এই যে কয়েকটা শব্দ লিখলাম, যেমন লিখলাম পেন লিখলাম, পেন্সিল লিখলাম, তারপর ডগ লিখলাম, ব্যাগ লিখলাম, এক্সেট্রা। তো এই যে পেন শব্দটা আমরা লিখছি, এটাকে কয়টা লেটার ব্যবহৃত হচ্ছে? 3টা। পেন্সিল শব্দটা লিখছি, এটাতে কয়টা শব্দ ব্যবহৃত হচ্ছে? 6টা। এই যে ডগ শব্দটা লিখছি, এটাতে 3টা ব্যবহৃত হয়েছে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কয়েকটি লেটারের যখন একত্রে হয় তখন একটা ওয়ার্ড তৈরি হয়। তাহলে আমাদের যদি কেউ প্রশ্ন করে ওয়ার্ড কাকে বলে, তাহলে আমরা বলছি লেটারের কয়েকটি লেটারের মিলে যখন কোনো অর্থপূর্ণ শব্দ তৈরি হয় সেটাই হচ্ছে ওয়ার্ড। ক্লিয়ার? এভাবে আমরা কিন্তু বলতে পারি সহজ কথায়। তাহলে আমরা কি জানলাম? যে কয়েকটি লেটার মিলে একটা শব্দ তৈরি হয়। ওকে, এখন এই যে শব্দ, আবার শব্দ মিলে কি তৈরি হয়? কয়েকটি শব্দ মিলে তৈরি হয় হচ্ছে সেন্টেন্স। কি তৈরি হয়? কয়েকটি শব্দ মিলে তৈরি হয় সেন্টেন্স। তাহলে আমরা সেন্টেন্স মানে কি, অনেকে হয়তো আপনারা জানেন, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। তাহলে আমরা কি জানলাম? যে কয়েকটি লেটারের সমষ্টি মিলে যেমন একটা ওয়ার্ড তৈরি হয়, আবার কয়েকটি ওয়ার্ড মিলে কি তৈরি হয়? একটা সেন্টেন্স তৈরি হয়। ওকে, যেমন আমি যদি উদাহরণ দিই, যেমন আমি লিখলাম হি ইজ আ বয়, লিখলাম হি ইজ আ বয়, সহজ একটা সেন্টেন্স লিখলাম হি ইজ আ বয়। এখানে দেখেন হি একটা শব্দ, ইজ একটা শব্দ, বয় একটা শব্দ, এ একটা আর্টিকেল। তো এই যে 3টা শব্দ মিলেই কিন্তু তৈরি হয়েছে আমাদের, কি তৈরি হয়েছে? একটা সেন্টেন্স তৈরি হয়েছে। ঠিক আছে? তার মানে আমরা যখন কোনো বই বা গ্রন্থ থেকে আমরা যখন সংজ্ঞা পড়ছি, তখন আমরা কি জানছি? যে কয়েকটি ওয়ার্ড বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তার মানে অর্থ হচ্ছে যে যখন কোনো শব্দ গ্রামেটিক্যাল নিয়ম অনুযায়ী বসে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করবে বা অর্থ দিবে, মনের ভাব প্রকাশের জন্য যে একটা বা একটা সঠিক অর্থ দিবে, সেটাই হচ্ছে সেন্টেন্স। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, এখন এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আবার 2 দিকে ভাগ করা হয়। আমরা জানি সেন্টেন্স মানে কি বাক্য। তো সেন্টেন্সটাকে 2 দিকে, একটা আছে মিনিং, একটা মিনিংয়ের দিক থেকে ভাগ করা হয়, আর একটা আছে হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচার। স্ট্রাকচারের দিক থেকে ভাগ করা। এখন সেন্টেন্স মিনিং এর দিক থেকে হচ্ছে 5 প্রকার। আমরা জানি এই 5 প্রকার কি কি। 5 প্রকার আছে অ্যাসার্টিভ, কি আছে? আছে ইন্ট্রোগেটিভ, তারপর আছে ইম্পারেটিভ, তারপর আছে অপটেটিভ, আর শেষে আছে এক্সক্লামেটরি।
এক্সক্লামেটরি। ঠিক আছে, তো আমরা তাহলে কি জানলাম? আমরা জানলাম যে সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স অর্থের মিনিং মানে হচ্ছে অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। আপনারা হয়তো এই সেন্টেন্সের নামগুলো জানেন, তারপর আমি এই কারণে আপনাদেরকে এখন জানাচ্ছি যে আমরা বেসিক বিষয় এবং এই যে সেন্টেন্সের 5 প্রকার, এই 5 প্রকারের আলোচনা আমরা আজকে করব না, কারণ এটা আমাদের আলোচ্য বিষয় না। জাস্ট আমি যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়ের সাথে এগুলো একটু সম্পর্ক আছে, এই জন্য আপনাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সেন্টেন্সকে আমরা কয় দিক থেকে ভাগ করতে পারি? 2টা দিক থেকে ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্থের দিক থেকে সেন্টেন্স 5 প্রকার, আরেকটা হচ্ছে স্ট্রাকচারের দিক থেকে হচ্ছে সেন্টেন্স 3 প্রকার, মানে গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স আর আছে কম্পাউন্ড। ওকে, তাহলে আমরা কি জানলাম? আমরা সেন্টেন্স জানলাম, সেন্টেন্সের ভাগ জানলাম, যে সেন্টেন্সটা কি, যে কয়েকটি ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটা একটা সঠিক অর্থ প্রকাশ করবে, মনের ভাব প্রকাশ পাবে, তখন সেইটাকে আমরা কি বলি? সেন্টেন্স বলি। ওকে, এই সেন্টেন্সকে আবার 2টা দিক থেকে ভাগ করা হচ্ছে। সেটা আছে মিনিং, মানে অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, সেটা আমরা সবাই জানি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। এবং স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 3 প্রকার, মানে গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। আপনারা হয়তো অনেকেই মনে করছেন যে আমি এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বা এই গঠনগুলো আজকে আলোচনা করবো না, এগুলো আর একটু অ্যাডভান্স লেভেলের ব্যাপারে, আমরা ধাপে ধাপে ওই জায়গায় পৌঁছাবো। বাট আমি বলছি আজকে যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের সাথে এগুলো খুবই সম্পর্কিত। ওকে, তো আমরা কি জানলাম? আমি আরেকটু যদি প্রথম থেকে বলি, যে কয়েকটি লেটার মিলে একটা ওয়ার্ড হয়, আবার কয়েকটি ওয়ার্ড যখন একত্রিত হয় বা পাশাপাশি বসে, তখন সেটা তৈরি হয় সেন্টেন্স। আর সেন্টেন্সটাকে আমরা 2 দিক থেকে ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্থের দিক থেকে ভাগ করি, অর্থের দিক থেকে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, আরেকটা হচ্ছে গঠন হিসেবে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। এটাই আমরা জানলাম। এখন একটা সেন্টেন্স স্বভাবত তৈরি হয় কিভাবে? তৈরি হয় সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? সেটা হচ্ছে আমরা যদি সেন্টেন্সের স্ট্রাকচার লিখি, যে সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার কি আছে? সেন্টেন্স স্ট্রাকচার গেলে মানে একটা সেন্টেন্স গঠন হয় কিভাবে? সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে হচ্ছে ভার্ব থাকবে, এবং থাকবে হচ্ছে অবজেক্ট। ওকে, তো একটা সেন্টেন্স যখন তৈরি হয়, তখন সেই সেন্টেন্সটা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, আমরা ধরে নিচ্ছি যে একটা সেন্টেন্সে কি কি থাকে, হতে গেলে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে, এই 3টা জিনিস একটা সেন্টেন্সে থাকবে। ওকে, তো আপনারা হয়তো অনেক সময় কনফিউশন হয়ে যেতে পারেন যে অনেক সময় তো অবজেক্ট থাকে না, বা অবজেক্ট বাদে অন্য কিছু থাকে, সেটা আমরা পর্যায়ক্রমে বুঝবো আর কি। ওকে, তো আমি কি বললাম, যে একটা সেন্টেন্স হতে গেলে আমাদের সাবজেক্ট লাগে, ভার্ব লাগে এবং অবজেক্ট লাগে। ওকে, আচ্ছা, তো আমরা এই যে কয়েকটি ওয়ার্ড মিলে যখন একটা সেন্টেন্স তৈরি হয়, ওকে, এবং এই সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়, এই প্রত্যেকটি ওয়ার্ডের এক একটা নাম আছে। তার মানে আমি কি বললাম, যে একটা সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়, এই প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা করে একটা নাম আছে। ঠিক আছে, এই যে প্রত্যেকটা ওয়ার্ডে যে বয় একটা, ইজ একটা এবং হি একটা, এই যে আলাদা আলাদা, এই আলাদা আলাদা অংশকেই বলা হয় পার্টস অফ স্পিচ। কি বলা হয়? বলা হবে আছে পার্টস অফ স্পিচ। ওকে, তার মানে বাক্য অংশ বলা হয়। তার মানে আমি কি বলছি, যে আমরা যে আলোচনা করলাম, যে একটা সেন্টেন্সে হতে গেলে কি হবে, কতগুলো ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স তৈরি হয়। যেমন আমি আর একটু ক্লিয়ার করার জন্য আপনাদেরকে একটা উদাহরণ যদি আমি দেই,
আমি লিখলাম করিম goes to school regularly. ওকে, করিম গোস টু স্কুল রেগুলারলি একটা সেন্টেন্স লিখলাম। ওকে, তো এই যে একটা সেন্টেন্স লিখেছি, এই যে সেন্টেন্সের ভিতরে যে শব্দগুলো আছে, যে শব্দ, গোস একটা শব্দ, টু একটা শব্দ, আবার স্কুল একটা শব্দ, রেগুলারলি একটা শব্দ, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই যে পাঁচটা শব্দ মিলে একটা সেন্টেন্স তৈরি হয়েছে। এই পাঁচটা শব্দের প্রত্যেকটির আলাদা আলাদা নাম আছে। যেমন আমি কি হচ্ছি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। ঠিক আছে, তো এই যে পার্টস অফ স্পিচের কথা আমি বললাম, এই পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচটা কত প্রকার? পার্টস অফ স্পিচ আমি জানি যে আপনারা জানেন, বাট তারপরেও আমি প্রসঙ্গ করে, পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কি কি আছে? 8 প্রকার। সে 8 প্রকার কি আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে নাউন, তারপর হচ্ছে প্রোনাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ভার্ব এন্ড প্রিপোজিশন, conjunction and interjection. ওকে, তো আমি কি আলোচনা আপনাদের করছি সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সের ভিতরে যে ওয়ার্ড ব্যবহৃত হয়, এদের প্রত্যেকটির একটা নাম আছে। সেই নামটাকে বলা হয় পার্টস অফ স্পিচ বলা হয়। যে একটা সেন্টেন্সে ব্যবহৃত যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়, তার প্রত্যেকটি এক একটা পার্টস অফ স্পিচ বলে। যেমন তাহলে আমি এখানে যেরকম করিম, একটা উদাহরণ, করিম গোস টু স্কুলের করিম একটা নাম, মানে করিমটা কি? করিম একটা নাম, তাই না? তো এই যে 8 প্রকার, আমি এর একটা হচ্ছে করিম। যদি এখানে করিম নাউন, আমি জাস্ট পার্টস অফ স্পিচটা ডিটেইল বোঝাতে চাচ্ছি না, যে ওটা আমরা যখন পার্টস অফ স্পিচটা আমরা আলোচনা করবো ডিটেলস, তখন আমি বলবো যে কেন করিম নাউন, কেন গোস ভার্ব, কেন টু প্রেপোজিশন, স্কুল নাউন, রেগুলারলি কেন অ্যাডভার্ব। এইসব বিষয়গুলো কিন্তু আমি একদম প্রত্যেকটা জিনিসই আমি একদম হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দেবো, যে কেন, কি জন্য বলা হয়, কেন বলা হচ্ছে, কিভাবে আমরা বুঝবো। ঠিক আছে, সব কিছুই আমি বলবো। জাস্ট আমি আমাদের থিম যেটা, সেটা হচ্ছে বেসিক ইংলিশ। সো বেসিক বিষয়টা আমি জানানোর একটু চেষ্টা করছি। ওকে, তো যাই হোক, আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সের ভিতরে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়, এই প্রত্যেকটি ওয়ার্ডকে কি বলে? প্রত্যেকটি ওয়ার্ডকে একটা পার্টস অফ স্পিচ বলে। ওকে, এখন এই যে ওয়ার্ডের কথা বলছি আমি, এই যে ওয়ার্ডের কথাগুলো আমি বলছি, এই ওয়ার্ডগুলো আবার প্রত্যেকটাকে এই ওয়ার্ড প্রত্যেকটার আবার অন্তত 4টা ফর্ম হয়। কি হবে? 4টা ফর্ম হয়, মানে গঠন তৈরি। সেটা কিরকম? যেমন আমি যদি উদাহরণে দেই, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। এই যে পার্টস অফ স্পিচের কথা, জিনিসগুলো বললাম, যেমন একটা শব্দকে নাউন করা যাইতে পারে, একটা শব্দকে নাউন করা যাইতে পারে। আর কি করা যাইতে পারে? নাউন করা যাইতে পারে, ভার্ব করা যাইতে পারে, তারপরে একটা শব্দের অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, আবার কি হতে পারে? আবার হতে পারে অ্যাডভার্ব হতে পারে। এই যে কয়েকটা রূপান্তর আমি লিখলাম, যে একটা, এই যে পার্টস অফ স্পিচ আমরা জানলাম। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন আমি লিখলাম বিউটিফুল। বিউটিফুল একটা ওয়ার্ড, তাই তো? এখন এই যে বিউটি, এখানে যদি নাউনের জায়গায় লিখছি, আমরা নাউনটাই লিখি, বিউটি লিখি, বিউটি মানে সুন্দর। এখন এই যে একটা ওয়ার্ড লিখলাম বিউটি, এটা কিন্তু নাউন। এখন এই ওয়ার্ডটাকে যখন ভার্ব হবে, এটা রূপ আছে, মানে এটা 4টা রূপ ব্যবহৃত হয়। যেমন বিউটিফুলি, বিউটিফাই, এর ভার্ব যখন হবে তখন কি হবে? বিউটিফাই। আবার এটা অ্যাডজেক্টিভ যদি হয়, তাহলে হবে বিউটিফুল।
এটা যদি অ্যাডভার্ব হয় তাহলে হবে বিউটিফুলি, বিউটিফুলি। ওকে, তাহলে আমি কি বললাম যে আমরা একটা সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো ব্যবহার করি এই ওয়ার্ডের প্রত্যেকটা এক একটা পার্টস অফ স্পিচ, ঠিক আছে। আবার এই যে ওয়ার্ডগুলোর যে পার্টস অফ স্পিচ হবে এই পার্টস অফ স্পিচের আবার মানে এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডের আবার 4টা রূপান্তর হতে পারে। মানে এখন এই রূপান্তরগুলো প্রশ্ন হতে পারে যে এই রূপান্তরগুলো আমাদের কেন, হ্যাঁ এই রূপান্তরগুলো আমাদের জানা এই জন্য প্রয়োজন কারণ সেন্টেন্সের এই পার্টস অফ স্পিচগুলোর ব্যবহারের নিয়ম আছে যে নাউন কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসতে পারে, অ্যাডভার্ব কোথায় বসতে পারে, ভার্ব কোথায় হতে পারে, ঠিক আছে। তো আপনি জানেন যে ধরেন সাবজেক্টের পরে ভার্ব বসে, তো এখন এইখানে একটা শব্দের ভার্ব বসাতে হবে। তো সেই শব্দটার যদি আপনি ভার্বের রূপ না জানেন তাহলে তো আপনি ওই শব্দটাকে না, নাউন দেওয়া আছে আপনি শব্দটাকে ভার্ব করতে হবে, আপনি ভার্বের ফর্মটা জানতে হবে, তো শব্দের এই রূপান্তর আপনাকে জানতে হবে। তো এগুলো আমরা জানবো পর্যায়ক্রমে, জাস্ট আমি বেসিক ধারণা দেওয়ার জন্য এখানে একটা উদাহরণ দিচ্ছি। আমি যদি আরও উদাহরণ যদি নিয়ে আসি, আরও দেখুন যেমন আমি রেগুলার লিখছি, রেগুলারিটি হচ্ছে নাউন, রেগুলার অ্যাডজেক্টিভ, রেগুলারলি হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। এরকম মানে আমি যদি আরও উদাহরণ দিই যেমন এডুকেশন, এটা হচ্ছে নাউন, তারপরে এডুকেট ভার, এডুকেশনাল, এডুকেশনাল এডুকেটেড হতে পারে, এডুকেশনাল। ওকে, অনেক সময় টাইপের মিস্টেকের জন্য হয়তো কোনো বানান অনেক সময় আমার খেয়াল করার বা অসতর্কতার জন্য সব ভুল হতে পারে, আপনারা ওটা একটু দেখবেন, যেহেতু আমি টাইপ করছি একই সাথে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম আর কি যে এই যে সব সেন্টেন্সে ব্যবহৃত যে শব্দগুলো বা যে পার্টস অফ স্পিচগুলো আছে এই পার্টস অফ স্পিচের কয়টা রূপ হতে পারে, পার্টস অফ স্পিচগুলো 4টা রূপ হতে পারে। কি হতে পারে? এটা হতে পারে নাউন হতে পারে, এটা হতে পারে, আমি একটু কালার দেব, এটা হতে পারে নাউন হতে পারে, তারপর কি হতে পারে, এটা হতে পারে ভার্ব হতে পারে, তারপরে এটা হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে, এটা হতে পারে অ্যাডভার্ব হতে পারে, ঠিক আছে। তাহলে একটা শব্দের এই যে 4টা রূপ হতে পারে এই রূপগুলো কিন্তু আমাদের জানতে হবে। ওকে, এবং এগুলো আমরা জানবো যে কিভাবে এই রূপগুলো পরিবর্তন করা যায়, ঠিক আছে। এগুলো আমরা পর্যায়ক্রমে জানবো, এটা একটু অ্যাডভান্স লেভেলের কথা। সো আমরা জানবো, জাস্ট আমরা জেনে নেই শুধু এইটুকানি যে একটা পার্টস অফ স্পিচের 4টা রূপ হতে পারে বা এই একটা ওয়ার্ডকে 4টা রূপে পরিবর্তন করা যাইতে পারে, এই জিনিসটা আমাদের মাথায় একটু থাকলো। ওকে, তাহলে আমি এত সময় যে আলোচনা করলাম আমি আরেকবার যদি একটু বলি, সেটা আমি বলছি কয়েকটি লেটার মিলে যেমন একটা ওয়ার্ড হয়, আবার কয়েকটি ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয়। আর এই যে সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় এই ওয়ার্ডগুলোর প্রত্যেকটিকে এক একটি কি বলে, এক একটি পার্টস অফ স্পিচ বলে, ঠিক আছে। আর এই যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় এই ওয়ার্ডগুলোর আবার 4টা রূপ হয়, সেটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। এটুকুনি আমাদের আলোচনা। আর এর ভিতরে আমি পার্টস অফ স্পিচটা কত প্রকার বলছি, সেন্টেন্সটা কত ভাগে এটা বলছি। আর একটা সেন্টেন্স হতে গেলে সম্ভবত তার একটা গঠন আছে, স্ট্রাকচার আছে, নিয়ম আছে। সাধারণত একটা সেন্টেন্স হতে গেলে আমরা কি জানি, আমরা যদি এই জিনিসটা আবার একটু কপি করে নিচে নামাই নিয়ে আসি এটাকে, তাহলে আমাদের বোঝাতে একটু সুবিধা। এই যে আমরা একটা জিনিস লিখলাম যে একটা সেন্টেন্স হতে গেলে আমাদের কি লাগে, একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, আর একটা অবজেক্ট লাগে একটা সেন্টেন্স হতে গেলে, এটা আমরা জানলাম। তো এখন আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব যে আসলে সাবজেক্ট জিনিসটা কি, ভার্বটা কি, অবজেক্টটা কি, এই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব, ঠিক আছে। তো সাবজেক্টের কথা বলি, একটা সাবজেক্ট একটা শব্দ যখন সাবজেক্ট হয় তখন সেই শব্দটা অবশ্যই হবে নাউন অথবা প্রোনাউন অথবা জিরান্ড, জিরান্ড জিরান্ড অথবা কি হতে পারে, জিরান্ড, সরি আর এন ডি, জিরান্ড
অথবা ইনফিনিটিভ। ওকে, তাহলে আমরা কি জানলাম যে কি কি বিষয়ে সাবজেক্ট হতে পারে। মানে যে ওয়ার্ডটা বসবে সেই ওয়ার্ডটা যদি নাউন হয় তাহলে বসতে পারে, প্রোনাউন যদি হয় তাহলে বসতে পারে, সাবজেক্টের জায়গায় বসতে পারে, জিরান বসতে পারে, আর ইনফিনিটিভ বসতে পারে। এই যে কতগুলো কথা আমরা বললাম, এই শব্দগুলোই মানে এই পার্টস অফ স্পিচগুলো JECT সাবজেক্ট, এগুলো সাবজেক্ট হতে পারে। কি হতে পারে জানি, একটা শব্দ যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন সেটাকে অবশ্যই নাউন হতে হবে অথবা প্রোনাউন হতে হবে। এখন নাউন বা প্রোনাউনের বিষয়টা আমরা জানি যে নাউনটা পার্টস অফ স্পিচ বা প্রোনাউন, জিরানটা কি আর ইনফিনিটিভটা কি, এই বিষয়টা আমাদের একটা মাথায় চলে আসে। ঠিক আছে, তো আপাতত আমি এই বিষয়টাকে একটু হোল্ড করছি এই কারণে, কারণ জিরান ইনফিনিটিভ এসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। আমি বলছি এগুলো একটু অ্যাডভান্স লেভেলের বিষয়। জাস্ট আমরা বেসিক জিনিসটা ধারণ করে আমরা ধরে নিই, আমরা শুধু এইটুখানি এই ক্লাস থেকে জেনে নিই যে সাবজেক্ট হিসেবে আমাদের কি কি জিনিস বসতে পারে। নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, জিরান বসতে পারে, ইনফিনিটিভ বসতে পারে। এই জিনিসটা কিন্তু আমরা একটু ধরে নিই। ঠিক আছে, তো তারপরেও আমি আপনাদেরকে যদি একটু উদাহরণের জন্য আমি একটু উদাহরণ দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ওকে, তো আমি একটা উদাহরণ দিলাম যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখানে এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখন এই যে ওয়াকিং হয়েছে, এই যে শব্দটা ওয়াকিং, আমরা যেটাকে আমি আন্ডার রেখেছি ওয়াকিং, তো এই যে ওয়াকিং শব্দটা আমি লিখলাম, এই যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এই ওয়াকটা আসছে একটা ভার্ব থেকে আসছে, সেটা হচ্ছে এই যে ওয়াক, এর সাথে আইএনজি যুক্ত হয়ে ওয়াকিং হয়েছে। ক্লিয়ার? তো আমি জিরান বোঝানোর জন্য কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং এটা নাউনের মতো কাজ করে, আইএনজি যুক্ত হলে নাউনের মতো কাজ করলে তখন সেই জিনিসটাকে জিরান বলা হয়। ঠিক আছে, শুধু আমি জাস্ট এখানে জিরান লিখছি, এই বিষয়টাকে একটুখানি বলার জন্য আমি জাস্ট উদাহরণটা দিলাম। বাট অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই মুহূর্তে যে পার্টিসিপল হতে পারে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে। আমরা পার্টিসিপল ওই পর্বে আমরা এখন যাব না, আমি ওই বিষয় নিয়ে আপনাদেরকে একদম খুঁটিনাটি সব বিষয়ে আলোচনা করব। আপনারা শুধু ধৈর্য ধরে ক্লাসগুলো একটু দেখেন, আমি আশা করি যে সব বিষয়ে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। বেসিক জিনিসগুলো একটু এগোই, তারপরেই আপনারা পাবেন। শুধু এইটুখানি জেনে নেন যে জিরান জিনিস হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগে যখন এটা নাউনের মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে? এটা কাজ করবে হচ্ছে নাউনের মতো কাজ করবে, তখন এটাকে জিরান বলে। একই উদাহরণ দিয়ে যদি আপনাকে বোঝানোর চেষ্টা করি, টু ওয়াক ইজ গুড ফর হেলথ। এখন এই যে সেন্টেন্সটা, একই সেন্টেন্স, জাস্ট আমি একটু চেঞ্জ করে দিই। এই যে আমি লিখলাম টু ওয়াক ইজ গুড ফর হেলথ, দুটো সেন্টেন্সের অর্থেই একই, যে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। কিন্তু আমাদের প্রথম যে উদাহরণটা দিচ্ছি সেখানে আমাদের ওয়াকিং ছিল, আর এখানে লিখছি টু ওয়াক। এটাতে কি লিখছি? এটাতে আমি লিখছি টু ওয়াক। তো এই যে আমি ভার্বের সাথে লিখলাম যে টু প্লাস আমি যে ওয়াক লিখলাম, মানে টু প্লাস ওয়াক হয়ে যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে ব্যবহৃত হচ্ছে, মানে এটা নাউনের মতো কাজ করছে। ঠিক আছে, এটা কিসের মতো কাজ করছে? এটা কাজ করছেও নাউনের মতো। ঠিক আছে, তো এই টু প্লাস V1 হয়ে যখন নাউনের মতো কাজ করবে তখন এটাকে আপনি ইনফিনিটিভ বলা হয়। ঠিক আছে, ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ হতে গেলে কি হবে? টু প্লাস V1 থাকবে। জাস্ট এইটুখানি আমরা জেনে নিই, বাট এখানে তো সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারছে, জাস্ট এটা বোঝানোর জন্য আমি উদাহরণটা দিলাম। তো এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। ইনফিনিটিভ হতে গেলে কি হবে? টু প্লাস V1 হতে হবে। ওকে, আর জিরান হতে গেলে কি হবে? জিরান হতে গেলে V1 এর সাথে মানে ভার্বের সাথে আইএনজি হবে।
ভার, এটা ভার প্লাস আইএনজি হলে কি হবে, সেটা হবে জিরাট, জিরাট। ওকে, তাহলে আমরা এত সময় ধরে কি কি বুঝতে চাইছিলাম, যে একটা সেন্টেন্স হতে গেলে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। ঠিক আছে, এখন একটা সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে, যে সাবজেক্ট হতে পারবে, সাবজেক্ট মানে কি, সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে থাকে। তো একটা সেন্টেন্সে যে সাবজেক্ট হবে, সেই সাবজেক্টটা কি হতে পারে, কোন কোন পার্সন, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অথবা জিরান্ড হতে পারে, অথবা ইনফিনিটিভ হতে পারে। এগুলো সাবজেক্ট এর জায়গায় বসতে পারে। ওকে, তো নাউন আর প্রোনাউন আমরা মোটামুটি একটু ধারণা জানি, জাস্ট আমরা পার্টস অফ স্পিচ দুই প্রকার, জিরান্ডটা কি, ইনফিনিটিভ কি, আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য উদাহরণ দিচ্ছি। আমাদের মাথায় এখন ঢোকানোর দরকার নেই যে জিরান্ড আমি কি করে শিখবো, কিভাবে বুঝবো, এটা এখন মাথা থেকে ঝেড়ে ফেলেন, এগুলো আমরা সময় হলে আপনি বুঝে যাবেন। ওকে, এখন আসি ভার্ব নিয়ে একটু কথা বলি। ভার্ব, ভার্ব জিনিসটা কি, ভার্ব জিনিসটা কি আপনারা বলতে পারবেন? ভার্ব কি? আমার ধারণা আপনারা সবাই জানেন ভার্ব মানে কি। ভার্বের বাংলাটা হচ্ছে, আমি যদি বাংলার কথা বলি, ভার্বের বাংলাটা হচ্ছে ক্রিয়া। ভার্বের বাংলা কি? ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। এখন স্বভাবত ভার্ব হচ্ছে আমরা যার দ্বারা আমরা কোনো কিছু করা বুঝাই, যেমন পড়া, নাচা, গাওয়া, হাঁটা, হ্যাঁ, নাড়ানো, ফেরা, যা কিছু করি না কেন করা বোঝাবে, কোনো কিছু একটা কার্য সম্পাদন বোঝাবে। এই যে ওয়ার্ডটা এইরকম ভাব প্রকাশ হবে, সেই ওয়ার্ডটাই ভার্ব হবে। তাহলে আমি কি বলছি, ভার্ব মানে কি, যার মানে আমরা যা কিছু দেখি, করা, যাওয়া, হওয়া, খাওয়া, কোনো কাজ করা বোঝাবে, কোনো কর্ম সম্পাদন করা বোঝাবে, যে ওয়ার্ডটা, সেটাকে আমরা ভার্ব বলি। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, মনে করেন লাস্কি, লাস্কি হেল্পস মি। আমরা লাস্কি হেল্পস মি মানে লাস্কি আমাকে সাহায্য করে। এখন এই যে লাস্কি লিখলাম, লাস্কিটা একটা নাউন, আর এই যে সাবজেক্ট, এটাকে কি, এটা একটা সাবজেক্ট। আমরা যদি এখানে একটু লিখে দিই SUB মানে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট তো হলো। এখন এই যে সাবজেক্ট হলো, এরপরে কি বসছে, সাবজেক্টের পরে আমাদের নিয়ম কি হলো, সেন্টেন্সের সাবজেক্টের পরে কি বসবে, ভার্ব। তাহলে হেল্পসটা কি, হেল্পসটা হচ্ছে এখানে ভার্ব। হেল্পসটা কি, হেল্পসটা হচ্ছে ভার্ব। আর এই যে মি, আমি জাস্ট প্লাস দিয়ে যে ভাগ ভাগ করে বোঝানোর জন্য হচ্ছে, মিটা কি, মিটা হচ্ছে অবজেক্ট, মিটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের পরে আসতেছি, আমি ভার্বটা একটু বোঝাই, তারপরে অবজেক্টে আসতেছি। তো তাহলে আমি বলি লাস্কি হেল্পস মি, তাহলে এই যে হেল্পস আসলো, এই যে হেল্পস আছে, হেল্পসটা কি, হেল্পসটা হচ্ছে ভার্ব। ওকে, এখন আমাদের একটা জিনিস একটু বলা দরকার, সেটা হচ্ছে ইংরেজি শেখার জন্য ইংরেজির দুইটা মূল বিষয় আছে, দুইটা মূল বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে ইংরেজি ভাষাটাকে জানার জন্য। ঠিক আছে, যেটাকে আমরা ইংরেজির ক্যাপিটাল বলতে পারি, আমরা ইংরেজির ক্যাপিটাল বলতে পারি। ঠিক আছে, তো সে ইংরেজির ক্যাপিটালটা কি, মানে আসলে ক্যাপিটাল মানে কি, ক্যাপিটাল মানে মূলধন। ক্যাপিটাল কি, একটা হচ্ছে আপনার ভোকাবুলারি, ভোকাবুলারি, ঠিক আছে, আর একটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, কনজুগেশন অফ ভার্ব। ওকে, তাহলে আমি আলোচনার প্রেক্ষিতে আমাদের অনেক কিছু আসছে, মানে অনেক কিছু আছে, সেই জন্য আমি বিষয়গুলো লিখতেছি আর কি। সো আমি কি বললাম, যে ইংরেজি যে ক্যাপিটাল কি, ইংরেজির ক্যাপিটাল হচ্ছে দুইটা, সেটা হচ্ছে ভোকাবুলারি এবং কনজুগেশন অফ ভার্ব। ওকে, এখন ভোকাবুলারি মানে কি, ভোকাবুলারি মানে শব্দ, মানে কি, যেমন মনে করো বই, বুক মানে বই, তো বই একটা শব্দ। তো এই যে বুক মানে যে বই, এই বই, বাংলা বইয়ের ইংরেজি যে বুক, এইটা তো আমাদের জানা লাগবে, এটা আমরা কিভাবে জানবো? আমরা বলছি এই যে ভোকাবুলারি, এগুলো আমাদের মুখস্থ করতে হবে, এবং মুখস্থ করতে করতে দৈনন্দিন জীবনের সাথে ব্যবহার করতে করতে এগুলো আমাদের আয়ত্ত হয়ে যাবে। ঠিক আছে,
এখন প্রশ্ন হতে পারে যে আমরা কত মুখস্থ করবো, কি আমরা কি ডিকশনারি সব শব্দ মুখস্থ করে ফেলবো? এত তো শব্দ মাথায় কিভাবে থাকবে, আজকে পড়ি তো কালকে ভুলে যাই। এই প্রশ্নের উত্তর হচ্ছে আমরা আসলে পড়তে বুঝি না বলেই ভুলে যাই। আর আমি একটা কথা বলবো, হ্যাঁ আমি বলেছি যে ভোকাবুলারি মুখস্থ করতে হবে, তাই বলে কি পৃথিবীর সব ভোকাবুলারি মুখস্থ করার প্রয়োজন আছে? নাই। সব ভোকাবুলারি জানার দরকারও নেই। যারা ইংরেজিতে অনর্গল কথা বলে তারা পৃথিবীর সব মানে সব ইংরেজি শব্দের অর্থ জানে না, ঠিক আছে? সো ভোকাবুলারিগুলো কিভাবে আয়ত্ত করতে পারবো, কিভাবে বুঝতে পারবো, কোন জিনিসগুলো আমাদের বেসিক লেভেল থেকে প্রথমে আমাদের কোন জিনিসগুলো আমাদের কথা বলার জন্য দরকার হবে বা লেখার জন্য দরকার হবে, এই বিষয়গুলো তো আমাদের একটা মাথায় একটা চিন্তা থাকে। আমি বলবো এইসব চিন্তা বাদে দেন, এগুলো সবই আমি আপনাদেরকে দিব, যে কোন জিনিসগুলো আপনি শিখবেন, কোন ভোকাবুলারিগুলো আপনার প্রথমে তো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো এগুলো আমাদের ক্লাসগুলো আপনারা দেখেন, আমরা ধারাবাহিকভাবে ওই জায়গায় যাওয়ার সাথে সাথে আমি আপনাদের টিউটোরিয়াল পাবেন, টিউটোরিয়ালের সাথে যে পিডিএফ লাগলে পিডিএফ দিব, বা আরও আনুষঙ্গিক যদি কোনো কিছু লাগে সেটাও আমি আপনাদেরকে একদম ফ্রিতেই আমি দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ডাউনলোড দিয়ে প্রিন্ট দিয়ে এগুলো মুখস্থ করতে পারবেন। ক্লিয়ার? তাহলে ভোকাবুলারিটা আমরা জানি যে ভোকাবুলারি মানে শব্দ, শব্দঘনা। তাহলে এগুলো আমাদের কী করতে হবে? এগুলো আমাদের মেমোরাইজিং করতে হবে, মানে মুখস্থ করতে হবে। ওকে, এরপর আছে কনজুগেশন অফ ভার্ব। আচ্ছা, এটা আমি আসতেছি। সেটা হচ্ছে এই যে আমি একটা সেন্টেন্স লিখছি যে লাস্কি হেল্পস মি, এই যে হেল্পস মানে একটা ভার্ব, ঠিক আছে? এটা একটা ভার্ব। এখন এই যে ভার্ব, এই ভার্বটা কি ভার্ব? এর দ্বারা কি বোঝাচ্ছে? কাজ করা বোঝাচ্ছে, কোনো কার্য সম্পাদন করা বোঝাচ্ছে, ঠিক আছে? যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায়, ঠিক আছে? ভার্বের অনেক প্রকার, সেটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এটাকে কি বলা হয়? মেইন ভার্ব। ওকে, তো এই যে মেইন ভার্বটা আমরা দেখলাম, এই ভার্বের কয়েকটা রূপ আছে। মানে রূপ বলতে এটা তিনটা, আমরা যেরকম একটা ওয়ার্ডের চারটা রূপ শিখছি, তেমনি ভার্বের তিনটা রূপ আছে, মানে তিনটা ফর্ম আছে। সেটা কি? সেটা আছে যেমন আমরা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? প্রেজেন্ট ফর্মটা আমরা সংক্ষেপে আমি যত নিয়ম আপনাদের দিব, সেখানে আমাদের এটা V1 বলে লেখা থাকবে। কি থাকবে? আমরা এরপরে আজকে ক্লাসে আমরা যে V1, ঠিক আছে? এরপরে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম, ঠিক আছে? সেই পাস্ট ফর্মটাকে আমরা কি লিখবো? আমরা সংক্ষেপে V2। পাস্ট ফর্মটাকে আমরা কি জানবো? V2 জানবো। আরেকটা আছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল ফর্ম। ওকে, এটাকে আমরা V3 জানবো। কি জানবো? V3। মানে জাস্ট আমি বোঝানোর জন্য বলে, এগুলো আমি যখন ব্যবহার করব তখন আমরা এইরকম আমরা নিচে ব্যবহার করবো, একটু বোঝানোর জন্য, একটু সুন্দর দেখানোর জন্য আর কি। আমি জাস্ট এই সংক্ষিপ্ত করে এই জন্য দিচ্ছি, কারণ আমি যতগুলো নিয়ম আপনাদেরকে দেখাবো সবগুলোতে এরকম সংক্ষিপ্ত ফর্ম আমরা ইউজ করব। এই কারণে ইউজ করব যে আমাদের জায়গাটা অনেক কম লাগবে, এই কারণে। তো আমি কি জানলাম? কনজুগেশন অফ ভার্ব মানে কি? ভার্বের রূপান্তর। ভার্বটা যে তিনটা ফর্ম আছে, এই যে ফর্ম, এই তিনটা ফর্ম আমাদের ভালো জানতে হবে। ইংরেজিতে যদি আপনি ভার্ব ভালো না জানেন, মানে এই যে মেইন ভার্বগুলো আছে এইগুলো যদি আপনি ভালো, এর ফর্মগুলো যদি না জানেন, এর অর্থগুলো যদি আপনি না জানেন, তাহলে ইংরেজি আপনি করতে পারবেন না, লিখতে পারবেন না, বলতে পারবেন না। সো ভার্বকে, এই যে কনজুগেশন অফ ভার্বকে ইংরেজির কি বলা যায়? ইংরেজির প্রাণ বলা যাইতে পারে। তো এগুলো আমাদের জানতে হবে। তো এই ফর্মগুলো কিরাম সেরকম আমি একটু আপনাদেরকে একটু বোঝাই। যেমন আমি উচ্চর ভার্বটা দিয়ে বলেছি, আমি ওখানে লিখছি হেল্প, লিখছি HELP, হেল্প, হেল্প লিখছি। তো এটা হচ্ছে V1। এখন এটা যদি পাস্ট ফর্ম হতো তাহলে কি হতো? এটা হতো, আমি জানি যে আপনারা জানেন, তারপর বোঝানোর ক্ষেত্রে হেল্পড হতো, ঠিক আছে? এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? হেল্পড। এখন এর ভি অনেক সময় পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম হতে পারে, অথবা অনেক সময় তিনটা ফর্মও একই রকম হতে পারে। তবে আমাদের ফর্মগুলো জানতে হবে। যেমন এই হেল্পটা হচ্ছে, হেল্পড হচ্ছে পাস্ট ফর্ম, আর আবার হেল্পড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? সেরকম যদি আমরা আরও লিখি, যেমন ডু, তারপর কি লেখা যেতে পারে? ডুর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, ঠিক আছে? এখানে তিনটা ফর্ম, তিন রকম, ডু, ডিড, ডান। এটা হচ্ছে V1 মানে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে V2 মানে পাস্ট ফর্ম, এটা হচ্ছে V3 মানে পাস্ট পার্টিসিপল
ওকে, আমি এই সেন্টেন্সটা আবার একটু কপি করে নিচে নিয়ে আসতে বোঝার জন্য। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম একটা সেন্টেন্সের সাবজেক্টের পজিশনে কি বোঝে। সাবজেক্টের পজিশনে আমাদের বসতে পারে নাউন, বসতে পারে প্রোনাউন, বসতে পারে ইনফিনিটিভ, বসতে পারে জেরান, বসতে পারে। ক্লিয়ার? এখন আমি যেটা বললাম সেটা হচ্ছে আমরা আসলাম ভার্ব। এই যে ভার্বের কথাটা আমি বললাম, যে ভার্ব, এই ভার্ব আমি একটা উদাহরণ দিই একটু, জাস্ট একটু আমি লিখলাম লাস্ট, আমি লাস্টে মেকিং a tea, making a cup of tea, এক কাপ চা তৈরি করছে। এখন দেখেন, আমি যে জিনিসটাকে বোঝানোর জন্য উদাহরণটা লিখলাম সেটা হচ্ছে, আমি উচ্চতে সেন্টেন্স লিখছি যে লাস্কি হেল্পস, এখানে হেল্পসটা ভার্ব, এখানে মেকিংটা ভার্ব। এখন এর আগে যে ইজ আছে সাবজেক্টে পরে, এইটা কি তাহলে? এটা আমরা আরেকটা খেলা করলাম, ঠিক আছে? আমি কি বলছি যে এখানে হেল্পসটা ভার্ব, হেল্পস মানে কি? হেল্পস মানে কি বোঝাচ্ছে? হেল্পস মানে বোঝাচ্ছে সাহায্য করা বোঝাচ্ছে। মেকিং মানে কি? চা তৈরি করা বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে। তাহলে এই দুটাই ভার্ব, ঠিক আছে? এই দুটা ভার্ব। এই যে মেকিং বা হেল্প, যে ভার্ব দ্বারা আমাদের কোনো কার্য এগুলোকে বলা হবে, এগুলোর নাম হচ্ছে মেইন ভার্ব। এগুলোকে কি বলা ভার্ব বলা? এগুলোকে মেইন ভার্ব বলা হয়। তাহলে আমি কি বলছি যে যে ভার্ব দ্বারা কাজ করা বোঝাবে, কি বোঝাবে? কাজ করা বোঝাবে, সেই ভার্বগুলোকে কি বলা হয়? মেইন ভার্ব বলা হয়। কি ভার্ব? MAIN, মেইন ভার্ব। ওকে, এর আরো নাম আছে মেইন ভার্ব, সেটা আছে হয় মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? যে ভার্বটাকে মেইন ভার্ব সেটাই প্রিন্সিপাল ভার্ব। আরো নাম আছে, তার একটা নাম আছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব, অ্যাকশন মানে কাজ করা বা কর্ম সম্পাদন করা, এই জন্য, ঠিক আছে? এটা তাহলে আমরা কি জানলাম? যে মেইন ভার্বটার হচ্ছে কি, কয়টা নাম জানলাম আমরা? 3টা নাম জানলাম। যে মেইন ভার্ব বলা যেতে পারে, প্রিন্সিপাল ভার্ব বলা যেতে পারে এবং অ্যাকশন ভার্ব বলা যেতে পারে। তো আমার আলোচনা থাকবে, এর পরবর্তী অনেক আলোচনায় আমি অনেক সময় মেইন ভার্ব বলতে পারি, অনেক সময় প্রিন্সিপাল ভার্ব বলতে পারি, অনেক সময় অ্যাকশন ভার্ব বলতে পারি। সো আপনারা এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ক্লিয়ার? তাহলে আমি কি জানলাম? যে আমাদের যদি ইংরেজিতে কোনো সেন্টেন্স হতে হয় তাহলে অবশ্যই ওই সেন্টেন্সের ভিতরে অবশ্যই একটা মেইন ভার্ব থাকবে। যদি মেইন ভার্ব না থাকে তাহলে সেটা সেন্টেন্স হবে না। তাহলে আমাদের কি করতে হবে? যে আমি যদি লিখি যে ইংলিশ, নোট লেখেন, একটা নোট, আমি একটা নোট দিই, সেটা হচ্ছে English sentence cannot be made, cannot make means cannot make without মেইন ভার্ব। তাহলে আমি বলছি ইংলিশ সেন্টেন্স ক্যানট মেক উইদাউট মেইন ভার্ব, মানে মেইন ভার্ব ছাড়া ইংরেজি সেন্টেন্স তৈরি হতে পারবে না। কি হতে পারবে না? যে মেইন ভার্ব ছাড়া ইংরেজি সেন্টেন্স তৈরি হতে পারবে না। তার মানে কি? ইংরেজির প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে একটা মেইন ভার্ব থাকবে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সটা, এখানে তো আমি যে প্রথম সেন্টেন্সে একটা ভার্ব আছে, সে একটা ভার্ব থাকলে আমি তো বলেইছি যে একটা ভার্ব থাকলে সেটা অবশ্যই মেইন ভার্ব হবে, ঠিক আছে? এখন এইখানে যে ইজ ভার্বটা আছে, এই ইজ ভার্বটা কি? দেখেন, আমি যদি এটা বাংলা অর্থ করি যে লাস্কি 1 কাপ চা তৈরি করছে বা করিতেছে, আমি যেটাই বলি না কেন, আমি কি বলেছি যে এই ইজের কোনো অর্থ, আমি যদি অর্থ হয় তা লাস্ট কি হয়? 1 কাপ চা তৈরি করতেছে, অর্থ হবে? হবে না। তার মানে এই যে ইজটা ব্যবহৃত হয়েছে, এটা শুধু একটা সেন্টেন্সকে বা একটা টেন্সকে সঠিক করার জন্য এই ইজটা আইছে। ব্যাকরণের যে নিয়ম আছে, কেন ইজ আছে, কি জন্য আছে, সেটা আমরা বুঝবো পর্যায়ক্রমে। জাস্ট এটা ধরে নেন যে ইজটা আসছে শুধু এই সেন্টেন্সটাকে টেন্স অনুযায়ী সঠিক রূপদান করার জন্যই আমাদের ইজটা আনতে হয়েছে।
তো যখন এরকম দুইটা ভার্ব পাশাপাশি থাকবে এবং প্রথম ভার্বের কোনো অর্থ হবে না, তখন মনে করতে হবে এই যে ভার্বটা আছে এই ভার্বটার নাম হচ্ছে অবজুলারি ভার্ব। কি ভার্ব? সরি, অবজুলারি ভার্ব। এই ভার্বটার নাম কি? অবজুলারি ভার্ব। অবজুলারি ভার্ব মানে কি? সাহায্যকারী ক্রিয়া। ওকে, এখন অনেকের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, তাহলে যদি ইসটা যদি এখানে অবজুলারি ভার্বটা কি এখানে একটুখানি লিখে দিই, ইসটা এখানে অবজুলারি ভার্ব, তাহলে অনেকে প্রশ্ন আসতে পারে যে হি ইজা, বা আমি যে সেন্টেন্সটাতে উদাহরণ দিচ্ছি ওইটার নাম লিখি। আমি লিখলাম লাস্কি ইজা স্টুডেন্ট। এই লাস্কি যে স্টুডেন্ট, এখানে যে ইসটা আছে এখানে তো একটা ভার্ব, তাহলে এই ভার্বটা কি? প্রশ্ন আসলো যে আমি তো একটু এত সময় বললাম যে কোনো সেন্টেন্সের ভিতরে যদি একটা ভার্ব থাকে তাহলে ওই ভার্বটা হবে হচ্ছে অবজুলারি ভার্ব হবে, সরি মেইন ভার্ব হবে। কোনো সেন্টেন্সের ভিতরে যদি একটা ভার্ব থাকে তাহলে সেই ভার্বটা হবে মেইন ভার্ব। তো এখানে আমি তো এই যে সেন্টেন্স এখানে ইজটা তাহলে কি হবে? ইজটা একটু আগে আমি বলে আসলাম যে এখানে ইজটা হচ্ছে লাস্কি ইজ মেকিং এ কাপ, এখানে ইজটা হচ্ছে অবজুলারি ভার্ব। তাহলে এই সেন্টেন্সে ইজটা কি? আপনারা একটু দ্রুত একটু কমেন্ট সেকশনে উত্তরটা দিয়ে দেন। আমি জানি আপনারা অনেকেই পারবেন। তো আমি যদি একটা ভার্ব থাকে আপনি 100% ধরে নেবেন যে ওই ভার্বটাই হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্ব। ওকে, তো এটা হচ্ছে এখানে ইজটা হচ্ছে মেইন ভার্ব। দেখেন এখানে ইজের বাংলা হয়, যেমন লাস্কি হয় একজন ছাত্রী, এখানে হয় দিলে বাংলা অর্থপূর্ণ হয়। জাস্ট বাংলাটাকে আমি বারবার আনছি এই কারণে যে আপনাকে বোঝানোর আসছি কিভাবে অক্সিলারি ভার্ব শিখবো, কিভাবে মেইন ভার্ব বা প্রিন্সিপাল শিখবো, এসব বিষয়ে আমাদের ভার্বের ক্লাসে থাকবে, প্রচুর আলোচনা থাকবে এসব বিষয়ে। জাস্ট প্রসঙ্গক্রমে আসছে বলে আমি একটু ধারণা দিয়ে যাচ্ছি, বেসিক একটু ধারণা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো তাহলে এই সেন্টেন্সে কিন্তু ইজটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। ওকে, তো ভার্ব নিয়ে আমি আলোচনা করলাম যে ভার্ব বিষয়টা কি, যে এই জিনিসটা আপনারা এই ক্লাস থেকে মনে করেন যে একটা মেইন ভার্বের বা একটা প্রিন্সিপালের তিনটা রূপ আছে, যেটাকে আমরা কনজুগেশন অফ ভার্ব বলি। ঠিক আছে, ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আর আছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা জিনিস একটু মনে রাখেন, ঠিক আছে? আর অবজুলারি ভার্ব কি, মেইন ভার্ব কি, অবজুলারি ভার্ব প্রকার কি, এইসবগুলো আমরা ডিটেইলস জানবো, একদম ডিটেইলস জানবো। এখানে অনেক কিছু আলোচনা করা আছে, ঠিক আছে? অনেক কিছু আলোচনা আছে, অনেক কিছুই করা যায়। বাট আমরা যেহেতু একদম বেসিক থেকে শিখছি, আমি যদি এখানে ট্রানজিটিভ আলোচনা করি, ইনট্রানজিটিভ আলোচনা করতে যাই, মানে আপনাদের কাছে একটু দুর্বোধ্য লাগতে পারে বিষয়গুলো, ঠিক আছে? এবং এগুলো কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এই বিষয়গুলো আমরা ধাপে ধাপে শিখবো। আপনারা শুধু ওয়েট অ্যান্ড সি। তো যাই হোক, আমি সাবজেক্ট সম্পর্কে বললাম, ভার্ব সম্পর্কে বললাম, এখন আসি অবজেক্ট। আমরা অবজেক্ট সম্পর্কে, একটা সেন্টেন্সের অবজেক্ট হতে পারে, কি অবজেক্ট হতে পারে, অবজেক্টের পজিশনে কি বসতে পারে। অবজেক্ট হতে পারে নাউন অবজেক্ট হতে পারে, এরপরে হচ্ছে প্রোনাউন অবজেক্ট হতে পারে, প্রোনাউন অবজেক্ট হতে প্রোনাউন অবজেক্ট হতে পারে, কি হতে পারে, জিরান্ড হতে পারে, জিরান্ড হতে পারে, আবার ইনফিনিটিভ হতে পারে। ঠিক আছে, একটা সেন্টেন্সের অবজেক্ট কি হতে পারে, একটা সেন্টেন্সের অবজেক্ট হতে পারে নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, জিরান্ড হতে পারে। এগুলো সব অবজেক্ট পজিশনে, অবজেক্টে বসলে অবজেক্টিভ রূপ নিয়ে এগুলো বসতে পারে, ঠিক আছে? আবার সরাসরি নাউনও বসতে পারে। তো আমি কি বললাম, কি বোঝাতে চাইছিলাম, যে তাহলে অবজেক্ট, যে যিনি অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে কর্ম, মানে একজন কর্তা, সাবজেক্ট মানে কর্তা, যে কাজটা করে সেই কাজটাই হচ্ছে কর্ম, ঠিক আছে? তো এখানে মিটা হচ্ছে অবজেক্ট। এখন এই মিটাকে, এখানে মিটা প্রোনাউন হিসেবে আছে, এখানে মিটা আছে কি প্রোনাউন হিসেবে আছে। এখন প্রশ্ন হতে পারে প্রোনাউন কি, কি দেখি বিষয়গুলো, এগুলো আমরা তো জানবো, আমি বারবার বলতেছি। তো যাই হোক, আমি যে কি বললাম, যে অবজেক্টের জায়গায় কি বসতে পারে, নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে এবং জিরান বসতে পারে। এবং এই যে অবজেক্টের বিষয়গুলো, অবজেক্টটা যদি আমরা না চিনতে পারি তাহলে আমরা অনেক কিছুই বুঝতে পারবো না, ঠিক আছে? তো এগুলো আমি বলবো যে কিভাবে আমরা অবজেক্ট চিনবো, বুঝবো, পর্যায়ক্রমে বুঝবো। শুধু এইটুখানি জেনে নেন যে অবজেক্ট পজিশনে কি বসতে পারে, নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে এবং জিরান বসতে পারে। এখন
এই অবজেক্ট নিয়ে একটু আলোচনা আমি আপনাদের করি। মনে করেন অবজেক্ট নিতে আলোচনা, মনে করেন আমি লিখলাম যে লাস্কি gives me a flower। আমি একটা সেন্টেন্স লিখলাম লাস্কি gives me a flower। লাস্কি আমাকে একটা ফুল, বা আমি যদি পাস্ট টেন্সে দিই অর্থটা একটু দিয়েছিল, যদি লাস্ট গেভ মি আ ফ্লাওয়ার, দেখতে আমাকে একটু ফুল দিয়েছিল। এখন দেখো এই যে সেন্টেন্সটা আমি লিখছি এইখানে দুইটা অবজেক্ট আছে, ঠিক আছে? এটা কটা অবজেক্ট আছে? এটা একটা দুইটা অবজেক্ট আছে। এটা আমি একটু বেশি দিলাম, বোল্ড করে দিলাম, একটা আন্ডারলাইন করে দিই। এই যে দুইটা অবজেক্ট আছে, আপলোয়ার এবং মি। এখন আমরা স্বভাবত জানি যে অবজেক্ট হচ্ছে দুই প্রকার, তাই না? অবজেক্ট কয় প্রকার? অবজেক্ট হতে পারে দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে কি আসতে পারে যে অবজেক্টটা কয় প্রকার? অবজেক্ট দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, এখন এই যে সেন্টেন্সটা আমি লিখছি যে লাস্কি আপলোয়ার, এইখানে কোনটা ডিরেক্ট অবজেক্ট আর কোনটা ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? তো আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, যদি আমরা একটা নোট দিয়ে রাখি, নোটটা হচ্ছে পার্সন প্লাস থিং, ঠিক আছে? পার্সন মানে থিং যদি থাকে তাহলে আমাদের পার্সনটা হবে আছে ইনডিরেক্ট অবজেক্ট, কি হবে এখানে ইনডিরেক্ট অবজেক্ট হবে। কোনটা ইনডিরেক্ট অবজেক্ট হবে? সংক্ষেপে আইও লিখি, এটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। আর ডিরেক্ট অবজেক্টটা হবে হচ্ছে থিং, মানে বস্তুটা হবে ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? তাহলে আমি কি বললাম যে আইতে সংক্ষেপে আমি ইনডিরেক্ট অবজেক্ট লিখলাম আর থিংটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে এখানে মিটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আমরা জানি যে ব্যক্তিবাচক জিনিসগুলো ইনডিরেক্ট অবজেক্ট হয় আর বস্তুটা হয় আমাদের ডিরেক্ট অবজেক্ট হয়। ক্লিয়ার? অনেক সময় আমাদের পরীক্ষায় আসে, মনে করেন অনেক সময় পরীক্ষায় আসতে পারে, এরকম আসতে পারে, একটা টেস্ট যদি দিই, টেস্ট দিয়ে এখানে লিখলো যে রহিম 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 gave her a pen, ঠিক আছে? এখানে লিখলাম a pen। এখন এই পেনের নিচে দাগ দিয়ে বললো, পেনের নিচে আন্ডারলাইন করে আপনাকে বললো এটা কোন অবজেক্ট, মনে করে বললো যে ডিরেক্ট সরি ডিরেক্ট বানানটা ভুল হয়ে গেছে, ডিরেক্ট, আর বি নাম্বার দিয়ে যারা নাম্বারে বললো যে ইনডিরেক্ট। তাহলে কিছু ডিরেক্ট ইনডিরেক্ট কোনটা হবে? আমি জানি আপনারা সবাই পারবেন, যেহেতু আমাদের তিনটা হবে কি ডিরেক্ট, এটাই হবে আমাদের অ্যান্সার। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, এখন এই একই সেন্টেন্স, এই সেন্টেন্সটা অনেক সময় এইভাবে আসে, যাদের মনে করেন আমরা দিল যে রহিম gave a pen to her, রহিম gave a pen to her। এখন যদি বলে এই পেন কি, এই পেন কোন ধরনের অবজেক্ট, এবার উত্তর কি হবে? আপনারা স্বভাবত একটু কনফিউজ হয়ে যাইতে পারেন, অনেকেই হয়তো একটু কি লিখবো কি দেখি।
আমি ভাবো একটা একটা সেন্টেন্সের যদি একটা একটাই অবজেক্ট থাকে, যেমন এখানে এই যে সেন্টেন্সটা লিখলাম আর এই সেন্টেন্সটার একই, এই সেন্টেন্সটা জাস্ট আমরা যখন পার্সনটাকে পরে লিখি তখন টুটা আনতে হয়, টু প্রেপোজিশনটা ওই থিঙ্কের পরে যে টুটা বসে তারপর পার্সনটা বসে, এই দুইটা সেন্টেন্সের অর্থ আছে একই। এবার অনেক সময় এরকম হতে পারে, সেটা হচ্ছে এরকমই যে মনে করে বললো যে হি হি লাভস লাস্কি, হি লাভস লাস্কি। এখন এখানে বললো লাস্কিটা, লাস্কিটা কোন অবজেক্ট, বললো লাস্কি কোন অবজেক্ট, যদি এরকম বলে তখন কি হবে উত্তর? এখন আপনাকে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আমি ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে একটাই অবজেক্ট থাকে, সেটা ব্যক্তি থাকুক আর বস্তু থাকুক, সবসময় ডিরেক্ট হবে। কি হবে? সবসময় ডিরেক্ট অবজেক্ট হবে। আমি এখানে লিখে দিচ্ছি যে পার্সন সবসময় হয় ইনডিরেক্ট অবজেক্ট, তাই না? পার্সন কি হবে? পার্সন হবে ইনডিরেক্ট অবজেক্ট হবে। বাট যদি কোনো সেন্টেন্সে একটাই অবজেক্ট থাকে, সেটা পার্সন হোক বা বস্তু হোক, সেটা সবসময় ডিরেক্ট হবে। কিন্তু দুইটা অবজেক্ট যদি থাকে, সেক্ষেত্রে আমরা এই যে পার্সন প্লাস থিং, ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট, এই জিনিসটাকে আমরা একটু মনে রাখবো। ক্লিয়ার? তো যাক, অনেক কথা বললাম, অনেক বেসিক জিনিস আমরা আজকে জানলাম, আর দীর্ঘায়িত করব না, অনেক সময় কথা বলছি। তো আজকের ক্লাসের সামারি যদি আমি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা শুরুতে যে আলোচনাটা করছি সেটা হচ্ছে লেটার, যে একটা লেটার হতে গেলে একটা ওয়ার্ড হতে গেলে কয়েকটা লেটার মিলে হয়, কয়েকটি লেটার মিলে একটা ওয়ার্ড হয়, আবার কয়েকটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয়, এবং সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়, এই ওয়ার্ডের প্রত্যেকটিকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এই পার্টস অফ স্পিচগুলোর প্রত্যেকটি আবার 4টে রূপ দিতে পারে, সেটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। ওকে, এই যে পার্সনের যে রূপ বা পরিবর্তন এখানে বলা হয়নি, পার্সনের এই যে রূপ বা পরিবর্তন, একে ইংরেজি ভাষায় ডেরিভেটিভস বলে। কি বলে? একে ডেরিভেটিভস বলে। এই যে আমি বললাম যে একটা শব্দ, এই যে পরিবর্তনটা দেখলাম, এটাকে ইংরেজি ভাষায় আমরা যদি বলি তাহলে এটাকে ডেরিভেটিভস বলি। অনেক সময় ইংরেজি বইতে আপনারা এই নামটা লেখা থাকতে পারে, ঠিক আছে? তাহলে এটাকে কি বলে? এটাকে বলা হয় ডেরিভেটিভস। ক্লিয়ার? তো এরপরে যে জিনিসটা আমি বলছি সেটা বলছি যে এই একটা সেন্টেন্স হতে গেলে আবার সাধারণত 3টা বিষয় নিয়ে একটা সেন্টেন্স হয়। সেটা হচ্ছে একটা সেন্টেন্সের ভিতরে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। এখন একটা সেন্টেন্সের সাবজেক্ট কি কি হতে পারে? নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, জেরান্ড হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, ঠিক আছে? আর ভার্ব হিসেবে আমাদের সম্ভবত মেইন ভার্ব বসতে পারে, প্রিন্সিপাল বসতে পারে, অ্যাকশন ভার্ব বসতে পারে, কারণ একটা ইংরেজিতে একটা সেন্টেন্স দিলে মাস্ট বি একটা মেইন ভার্ব থাকবেই। আবার টেন্স অনুযায়ী অনেক সময় অক্সিলারি ভার্বও বসতে পারে, এটা আমরা জানলাম। আর অবজেক্ট পজিশনে কি আমরা জানলাম? অবজেক্ট নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, জেরান্ড বসতে পারে, এটা আমরা জানলাম। আর এই অবজেক্টটা আবার দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। যদি একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে, একটা পার্সন এবং একটা বস্তু থাকে, ব্যক্তিটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর বস্তুটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয় ছিল, এবং আমরা ডিরেক্ট অবজেক্ট শিখলাম, ইনডিরেক্ট অবজেক্ট শিখলাম। আরেকটা বিষয় আমি অবশ্যই বলছি যে এই যে অ্যাকশন ভার্বের কথা আমি বললাম, এই যে অ্যাকশন ভার্বের কথা বললাম, এই অ্যাকশন ভার্বটা হচ্ছে, এই অ্যাকশন ভার্বের আবার 4টা রূপ থাকে, সেটাকে আমরা কনজুগেশন অফ ভার্ব বলি। এই কনজুগেশন অফ ভার্ব মানে কি? একটা ভার্বের অ্যাকশন ভার্বের 4টা রূপ থাকে, সাথে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই বিষয়গুলো আমরা একটু জেনে নেব। এবং এই কনজুগেশন অফ ভার্ব এবং ভোকাবুলারিকে ইংরেজির কি বলা হয়? ইংরেজির ক্যাপিটাল বলা হয়। ওকে, তো আমরা মোটামুটি অনেক কিছু জানছি। আপনারা এই টিউটোরিয়াল দেখে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো জিনিস হয়তো আমি ক্লাস করানোর সময় হয়তো বলতে চেয়েছি অথচ ভুলে গেছি বা ক্লাস নেওয়ার সময় মনে নাই, সেই রকম যদি কোনো বিষয় থেকে থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমার এই যে ক্লাসটা আপনাদেরকে করাচ্ছি, আপনারা কীরকম বুঝতে পারছেন, কারণ এটা করানো হচ্ছে যেহেতু MS ওয়ার্ডে করাচ্ছি, সো টাইপ করতে একটু টাইম লাগে, সো একটু সময়ও ক্ষেপণ হচ্ছে। বাট আশা করি আস্তে আস্তে সব কিছুই অনেক আপডেট হবে।
আপনাদের ভালোও লাগবে। তো আপনারা আপনাদের ভালো লাগুক বা খারাপ লাগুক, যেরকমই লাগুক না কেন, আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করি। আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আমার যে ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন, এবং আপনাদের আরও কি কি চাই, কি কি আপনাদের জানার আছে, জানতে চান, সেই সব বিষয়গুলো আপনারা কমেন্টে জানান, আমি সেই বিষয়েও ভিডিও দেবো, এবং আপনারা লেগে থাকুন, আশা করি সফলতা আসবেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।